তন্ময়ের অঙ্গ প্রত্যঙ্গে জড়ানো কালচে পেলো শার্ট, বুকের দিকের কিছু বোতাম পরিপূর্ণ লাগানো হয়নি। হাতঘড়ি পরতে নিয়ে রুম ছাড়ল ত্বরান্বিত। অ্যাশ রঙের গাড়িটা বের করলো গ্যারেজ হতে। সদর দরজার বাইরে গাড়ি পার্ক করলো অনেকক্ষণ। এঁচড়ে পাকা মেয়েটা এখনও নামেনি। তৈরি হতে এতটা সময়ের প্রয়োজন পড়ে নাকি? অবশ্য মেয়ে মানুষ মানেই সাধ্য সাধনামূলক সময় ব্যয়। গুনে গুনে 20 মিনিট পর নেমেছে, তাও সাদা পাজামা সেট পরে। বৃষ্টির দিন ওর সাদা কাপড় চোপড় পরা নিয়ে যে নিষেধাজ্ঞা সে দিয়েছিল তা কি ভুলে বসেছে? ভুলেছে বলেই তো সাহস করেছে। যদি ভুলবশত ভিজে তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? ওর দরজা খুলে তন্ময়ের পাশে বসলো। হেসে হেসে বলতে নিচ্ছিল, বড় ভাইয়া। চুপ! তন্ময় গম্ভীর কণ্ঠে ধমকে ওঠে। বড় ভাইয়া ডেকে ডেকে বিষাদ করে তুলেছে তার রুহু। ওদিকে ধমকটুকু অরুর অন্তরাত্মা নিতে পারল না। অভিমানে ঝলসে গেল বুকের ভেতরটা। গাল ফুলিয়ে অন্য পাশে মুখ পেতে থাকলো। জানালার কাঁচটা নামালো পরপর। আসমানে একগুচ্ছ কালো মেঘ। সকালবেলার বাইরেটা সন্ধ্যার ন্যায় আঁধারে ভাব। ঝুমঝুমিয়ে নামছে বর্ষা। মুহূর্তে এক ঝাঁক বর্ষণ পোটলা পুটলি বেঁধে অরুর কোলে এসে বসলো। হাওয়ায় বৃষ্টির এক একটি ফোঁটা মিলেমিশে তোড় জড়িয়ে ভিজিয়ে দিল তাকে দৃশ্যমান রূপে। বজ্রপাতের তুমুল শব্দ হলো। আশেপাশেই কোথাও হয়তো বজ্রপাত পড়েছে। সুরেলা আওয়াজে স্থির চিত্তে বর্ষণ হয়ে যাচ্ছে। থামাথামির নামধাম নেই বললেই চলছে। তন্ময়ের নয়নযুগল বেহায়ার মতো অরুতে চলে গেল। ফোঁটা জলে ভেজা গোলাপি ওষ্ঠধয় দেখতেই বুকটা ছ্যাঁত করে উঠল। ডান হাতে হুইল ধরে বাঁ হাতে চটপট অরুর পাশের কাজটা উঠিয়ে দিল বিনা বাক্যে। গাড়ির ভেতরে এখন নিস্তব্ধতা শোভমান। বৃষ্টির শব্দ আর কর্ণকুহরে প্রবেশ করছে না। গাড়ির সামনের গ্লাস ব্যস্ত হয়ে আছে রেন উইপার্স, ক্ষণে ক্ষণে সেটি বৃষ্টি মুছছে। তন্ময় আর চোখে চাইল অরুর দিকে। মুখখানা ভার করে চেয়ে আছে কাঁচের পানে। কাঁচ তুলে দেওয়াটা পছন্দ হয়নি হয়তো। না হোক, সব কিছু কি ওর মর্জি মোতাবেক চলবে নাকি? তবে পরমুহূর্তেই মনটা খচখচ করে উঠল। ধমকটুকু দেওয়া তার ঠিক হয়নি। ইচ্ছে করছে কাঁচটা নামিয়ে দিয়ে ওকে নিজের ইচ্ছে মতো ভিজতে দিতে। আবার ভিজলে ওর সর্দি কাশি লাগবে, জ্বর হওয়ার সম্ভাবনাও থাকছে। দোটানায় পড়ে হৃদয়টা লুকিয়ে তন্ময় সাধারণ গলায় শুধালো, কোথায় যেতে ইচ্ছে হচ্ছে? লন্ডন। অরুর তেরম জবাবেও তন্ময়ের কণ্ঠের স্বর সমুদ্রের মতো শান্ত স্রোতের ন্যায় শুধালো, এই সপ্তাহে কিংবা মাসে তো সম্ভব নয়, পরে ভেবে দেখব। এর আগে শুনলাম হাতির ঝিল যেতে চাচ্ছিলি, সেদিকে যাচ্ছি তাহলে। অরু মুখ ভেঙালো। ঠিক আছে বড় ভাইয়া। তন্ময় চুপসে গেল। মেঘ জমল মুখশ্রীতে। চেয়েও ঠিকঠাক বড় ভাইয়া সম্বোধনটি তার হজম হলো না। হজম না হওয়ার কারণ অবশ্যই রয়েছে। ও কখনো ঠিকঠাক তন্ময় ভাইটুকুও বলতো না। আপনি আপনি বলেই ডেকে যেত। আর এখন উঠতে বসতে বড় ভাইয়ার সম্বোধন সে কিভাবে পেটের ভেতর চালান করবে? মাটন খেয়ে কেউ কি আর চিকেন পছন্দ করবে? তন্ময়ের চেহারায় দৃশ্যগত হয়েছে অপছন্দ নামক শব্দটি। অরু নিশ্চয়ই বুঝে নিয়েছে, না হলে বারংবার কেন বলে যাবে? সেয়ানা মেয়েটা তাকে বিরক্তির চরম পর্যায়ে নিতে যাচ্ছে। কিছুক্ষণ খামোশ থেকে তন্ময় অনড় কণ্ঠে বলে, নর্মালি কথা বল। নর্মালি কথা বলছি বড় ভাইয়া। এর থেকে নর্মাল কথাবার্তা হয় বলে আমার জানা নেই। তন্ময়ের কণ্ঠে নেমে আসলো, শেখাবো? অরুর হৃদয় তড়িৎ কৌশলে স্তব্ধ হয়। দৃষ্টি হয় ছন্ন ছাড়া, এলোমেলো। আঁখি পাতায় ভেসে এলো মাওয়া ঘাটে ঘটে যাওয়া দৃশ্যটুকু। ওই ওষ্ঠধয় তার ওষ্ঠ ছোঁয়ার পূর্বে বলেছিল, ভয় সরাবো? বুকের ওঠানামার গতি বেগতিক হলো অরুর। ঘুরে গেল জানালার দিকে। তন্ময় হাসে, শব্দহীনতা বজায় রেখে। ঠোঁটের নিচ অংশটুকু দাঁতে চেপে কোন চোখে চায়। অরু ভুলবশত তার দিকে তাকাচ্ছে না। বেশ কাবু হয়েছে। নির্লজ্জের মতো তার অমন কথাটা বলা উচিত হয়নি। মুখ কি আর উচিত অনুচিত ভেবে বলে? যা হৃদয়ে আসে তাই মুখে আসে। ওভারব্রিজের রাস্তাটা ধরতেই গাড়ির গতি কমালো তন্ময়। কাঁচটা নামিয়ে দিল দুপাশ থেকে। আসুক বৃষ্টি, ভিজিয়ে দিক সর্বস্ব। অরু এবার নড়ে চড়ে ওঠে। ওষ্ঠে ঘেঁষেছে স্মিত হাসি।
উপভোগ করছে হিমশীতল বাতাস, বৃষ্টির রিমঝিম শব্দ। হাতটা বের করে ঠান্ডা বৃষ্টির জল হাতের মুঠোতে জমাচ্ছে। তন্ময়ের চোখে হাস্যোজ্জ্বল অরুকে পড়ন্ত বিকেলের এক চিলতে রোদ লাগে, এক চিলতে আদর। মানুষজনবিহীন হাতির ঝিল এখন শান্ত স্থির চিত্তে মজে। বৃষ্টির স্পর্শে আশপাশ ভেজাটে নতুন রূপে। তন্ময় ব্রিজের এক পাশ থামালো গাড়িটা। ব্রিজের নিচে নদী ছুটছে। মাথা ঘুরিয়ে তাকালো অরুর পানে। অরু তখনও বাইরে তাকিয়ে দেখছে অদূরে দুজন কপত কপতির বৃষ্টি বিলাস। অন্যদের এত দেখার কি আছে? কি দেখছিস? অরু ফিরে তাকালো, এক পল চেয়ে বলল, বাইরে বৃষ্টি। ওয়েদার ঠান্ডা, বাতাসও ছেড়েছে। বৃষ্টির এক একটা ফোঁটা ঠান্ডা, ভেজার দরকার নেই। ঠান্ডা লাগবে আর জ্বর তো মাস্ট। আচ্ছা, ভিজবো না, তবে ঘুরবো, ঠিক আছে? অরুর এক্ষুনি ঠান্ডা অনুভব হচ্ছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভিজলে কেঁপে কেঁপে অস্থির হবে সর্বাঙ্গ। না ভেজাই উত্তম হবে বলে মনে করলো। তন্ময় বেশিক্ষণ সেখানে গাড়ি থামিয়ে রাখলো না। কিছুক্ষণ থেকেই পুনরায় গাড়ি চলতে শুরু করলো। উল্টো পথ ধরে এগোচ্ছে এবার। পরদিন রাতে জয়তুন বেগম রাতের খাবার সেরে সবাইকে লিভিং রুমে উপস্থিত হতে বলেন। তিনি চাচ্ছেন মেয়ে জামাই নাতি পুতিদের নিজের সঙ্গে সিলেট নিতে। একটু ঘুরে ফিরে না হয় আসবে সবাই। সেই কত বছর পূর্বে একবার গিয়েছিল। শাশুড়ি মায়ের আবদার ফেলতে পারছিলেন না মোস্তফা সাহেব। আবার সে পুরোপুরিভাবে ব্যস্তও আছেন। তাই তিনি ভাবার সময় নিলেন। আড়ালে আবডালে বাড়ির অন্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে এলেন। অরু, দীপ্ত, সাবিহা, রুবি ওরা এক পায়ে রাজি। যাবেই যাবে, পারছে না এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়তে। মোস্তফা সাহেব ছেলের মতামত চাইলেন। তন্ময় তখন অরুর খুশিতে উজ্জ্বল মুখখানা দেখছে। ঘুরে ফেরার সম্পর্কে মেয়েটা সদাই ময় হয়ে দাঁড়িয়ে থাকে। গলায় থাকা শ্বাসটুকু ফেলে শেষমেশ বলে, যাওয়া যায়। পরদিন মোস্তফা সাহেব সিদ্ধান্ত নিলেন তারা সবাই সিলেট যাবেন। কিছুদিন ঘুরে আসবেন পরিবার নিয়ে, মস্তিষ্ক সতেজ হবে। তার পরদিনই গোছগাছ শুরু হয়। সন্ধ্যার পরপর রওনা দেবেন। তন্ময় অফিস ছিল সেদিন। কাজকর্ম যতটুকু পেরেছে গুছিয়ে ফিরেছে। ইতিমধ্যে সকলে তৈরি হয়ে নিজস্ব লাগেজ হাতে লিভিং রুমে দাঁড়িয়ে। তার জন্যই যত অপেক্ষা সবার। তন্ময় দ্রুত ফ্রেশন আপ হতে ওপরে ওঠে। নিজের রুমে ফিরতে ফিরতে শার্টের হাতার বোতাম খুলতে ধরেছে। দু হাতার বোতাম খুলে হাত বাড়ায় বুকের দিকের সবগুলো বোতাম খুলতে। ঘরে ঢুকতে ঢুকতে অঙ্গ প্রত্যঙ্গে ল্যাপটানো শার্ট পরিপূর্ণভাবে খুলে নিয়েছে। হঠাৎ পদচারণ স্তব্ধ হয়। দৃষ্টি থেকে অরুতে। অরু দাঁড়িয়ে তার কাবার্ডের সামনে, হাতে সাদাটে রঙের শার্ট। ভাঁজ করে লাগেজ গোছাচ্ছিল। ও নিজে পরিপাটিভাবে তৈরি। সাজগোজ করেছে সামান্য। চুলগুলো আধখোলা বিনুনিতে বেঁধে এক কাঁধে ফেলে রেখেছে। আপাতত ওর দৃষ্টি তন্ময়ের ওপর পড়ল। ওষ্ঠদয়ের মাঝে সামান্য ফাঁক হয়ে গেল মুহূর্তে। আঁখি দুটি বড়সড় আকারে রূপান্তরিত হলো। দৃষ্টি তন্ময়ের উন্মুক্ত বুকে নিবদ্ধ। তন্ময় সে সময় এক ভ্রু উঁচু করে চায়। লজ্জাজড়িত অরু নজর ফিরিয়ে নেয়। অপ্রস্তুত সে হইচই ফেলে দ্রুত পদক্ষেপ ফেলে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পথটা দেখে নিঃশব্দে হাসে। শার্ট বিছানায় ছুঁড়ে লাগেজের দিকে এগোয়। সব কিছুই পরিপাটি করে গোছানো। তাদের এই সিলেট ভ্রমণপথ ছিল অতুলনীয় আনন্দের। বিশেষ কিছু মুহূর্তের। তন্ময় 24 ঘন্টায় অরুকে পাশে পেয়েছে, দেখেছে। তাদের আলাদাভাবে একান্তভাবে এক অনুভব প্রকাশের রীতিনীতি চলছিল যেন। সব ঠিকঠাক ছিল, একদম যেন মেঘের দেশে স্বপ্নের বাড়ি। তারপর হঠাৎ করে অরু ভীষণ জ্বরে আক্রান্ত হলো। জ্বর ছুঁতেই ওর আঁখি দুটিতে ভর করে অন্যরকম চাউনি, যেই চাউনিতে তন্ময় পরিচিত নয়। সে কখনো এই অন্যরকম অরুকে দেখেনি, জানেনি। বিষণ্ণতা ওর মুখশ্রীতে লেপ্টে। মনে হচ্ছে ওর ভেতরে বসবাস করা আদুরে আত্মাটা আর নেই। ডাকলে শুনে না, কথাবার্তা বলে না। তন্ময় ওর এই রূপ চিন্তিত হয়, ব্যথিত হয়। হৃদয় জ্বলে পড়ে ছারখার হতে শুরু করে। অসহ্য রকমের যন্ত্রণা তার সর্বাঙ্গ জুড়ে। তারপর হুট করে কাউকে কিচ্ছুটি না জানিয়ে ঢাকা ফিরে গেল 105 ডিগ্রি জ্বর নিয়ে। কেন এমন করলো? কী কারণ?
তন্ময় কি অজান্তে ওকে কষ্ট দিয়েছে, নিরাশ করেছে? না হলে তার অরু এমন করার মেয়ে নয়। তন্ময় তখন দিশেহারা, পথভ্রম। মোস্তফা সাহেব ছেলের এমতা অবস্থা দেখে অস্থির হন। কাঁধ ছুঁয়ে সুধান, কি হয়েছে আব্বা, এমন করতেছ কেন? অরুর কি হয়েছে বাবা? ও চিন্তা হচ্ছে খুব। চলো আজই রওনা দিই, আমি গাড়ি রেডি করতে বলি, চিন্তা করো না। অত্যন্ত চিন্তিত মোস্তফা সাহেব বেরিয়ে পড়েন। আজই ঢাকা ফিরবেন সিদ্ধান্ত নেন। তন্ময় মাথা নুইয়ে বসে রইল, চক্ষু দুটো লালচে, হাতে সেলফোন। 45টা কল ইতোমধ্যে দিয়েছে, 20-এর অধিক মেসেজ, একটাও কল রিসিভ হয়নি। মেসেজের কোনো জবাব আসে না, উল্টো ফোন বন্ধ করে ফেলেছে। তন্ময়ের চোয়াল শক্ত হয়, হাতের ফোনটা আঁচড়ে ফেলে ফ্লোরে। ভেঙে চুরে লণ্ডভণ্ড হয় ফোনটি, দাঁতে দাঁত পিষিয়ে বিড়বিড়িয়ে ওঠে, এই কাহিনীর উপযুক্ত কারণ তুই দেখাতে না পারলে তোকে আমি খেয়ে ফেলবো, জাস্ট খেয়ে ফেলবো।